বলে বুঝবেন যে ভারতবর্ষ কিভাবে তৈরি হয়েছে। আসলে ভারতবর্ষ তৈরি হয়েছে একটা নির্দিষ্ট গতিতে, সেটাকে লক্ষ্য করে। সেই গতিটা কি? এই যে বললাম, বৈচিত্র্যতা। আর সেই বৈচিত্র্যতার গতিকে অনুসরণ করেই অধিকারগুলো দেওয়া হয়েছে। ভারতবর্ষের সমস্ত নাগরিকের সমান অধিকার রয়েছে। এই রাষ্ট্র ফেল করেছে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করতে। দ্যাটস ওয়াই এই যে রিজার্ভেশন দেওয়া হয়, এটা স্টপ গ্যাপ মেজার, যে আমি ইকুয়াল অপরচুনিটি তৈরি করতে ব্যর্থ হচ্ছি। আমাদের সকলের দাবি হওয়া কি উচিত? যে লেটস আমাদের সকলকে ইকুয়াল অপরচুনিটি দাও। চাইবো দল মত পার্থক্য সব ভুলে যান। আপনারা নির্দিষ্টভাবে চান আপনার দাবি দেওয়া কি? আপনার দাবি কি হওয়া উচিত? সঠিক মানের শিক্ষা, শিক্ষান্তে কাজ, স্বাস্থ্য পরিষেবা। এই যে ওয়াকফ, আমাদের প্রথম এবং প্রাথমিক দাবি হওয়া কি উচিত? সমমানের উন্নত শিক্ষা ব্যবস্থা সকলের জন্য রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে ক্রিয়েট করতে হবে। মুর্শিদাবাদের প্রতিটি স্কুলে কেন এআই শিক্ষা আজকের দিনে দাঁড়িয়ে দেওয়া হবে না? কেন কম্পিউটার শিক্ষা দেওয়া হবে না? এর জন্য খুব বেশি কিছু লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে মানসিকতা। এই মঞ্চ থেকে কেন এই দাবি উঠবে না? আমাদের স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেছি, এতগুলো 5 ইয়ার্স প্ল্যানিং আছে। আপনার কেউ, আপনাদের সকলের হাতে মোবাইল আছে, কেউ একটা বের করে দিতে পারবেন কোন 5 ইয়ার্স প্ল্যানিং এ প্রাইমারি এডুকেশন নিয়ে? এই যে সুদৃঢ় গণতন্ত্র, সেটাও কিন্তু ওই একই মিথের উপর দাঁড়িয়ে, সেটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অতএব ভারতবর্ষ যেটার উপর তৈরি, যে বৈচিত্র্যতার উপর, আপনি যদি সেই বৈচিত্র্যতা আপনি আপনার বাড়িতে না রাখতে পারেন, আপনি আপনার কোর্টরুমে না রাখতে পারেন, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে যদি না রাখতে পারেন, আপনি আপনার সরকারে যদি না রাখতে পারেন, আপনি আপনার পঞ্চায়েতে যদি না রাখতে পারেন, আপনি আপনার জেলায় যদি না রাখতে পারেন, তাহলে ভারতবর্ষের যে সাধারণ যে স্পিরিট, তার সঙ্গে আপনি বিযুক্ত হয়ে যাবেন। ভারতবর্ষে অনেক কিছু দেখেছে এই ভারতবর্ষ। আমি স্বাধীনতার পরের কথা, ভারতের আগের বেশি ইতিহাসে যাব না। ভারতবর্ষ ইমার্জেন্সি দেখেছে, তারপরেও ভারতবর্ষের গণতন্ত্র টিকে আছে। ভারতবর্ষ অনেকের নাম বলছেন, আমি কারোর নাম বলবো না, চিন্তা নেই। আমি জানি কোর্টরুমে কি করতে হয়, বেডরুমে কি করতে হয়। ফলে ভারতবর্ষ টিকে আছে যে এই বৈচিত্র্যতার উপর। দেখুন, আমাদের সংবিধান প্রতিটি ভারতীয়কে, এই সংবিধান তৈরি হয়েছে ওই যে বললাম যে সুদৃঢ় একটা ঐতিহ্য রয়েছে তার উপর দাঁড়িয়ে। কারণ ভারতবর্ষে ওই যে বললাম বিভিন্ন বিদেশি আক্রমণ, তারপরে ইংরেজদের আক্রমণ, তার উপর দাঁড়িয়ে, তারপরে একটা স্বাধীনতা আন্দোলন, তারপরে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি, তারপরে ভারতবর্ষের সংবিধান। আর যারা এই সংবিধান প্রণেতা ছিলেন, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা শোনেন, যারা এই সংবিধানটা লিখেছিলেন, তাদের মধ্যে কিন্তু এই স্পিরিটটা ছিল। আপনি যদি আমি দেখুন, এই স্বল্প পরিসরে তো সম্ভব নয়। আমি প্রত্যেককে বলবো, প্রতিটি নাগরিককে বলবো, আপনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিবেট গুলো পড়বেন। আজকের দিনে এই মোবাইলে সহজেই অ্যাভেলেবেল, ডিবেট গুলো একদম পরপর পড়তে থাকবেন। তাহলে বুঝবেন যে ভারতবর্ষ কিভাবে তৈরি হয়েছে। আসলে ভারতবর্ষ তৈরি হয়েছে একটা নির্দিষ্ট গতিতে, সেটাকে লক্ষ্য করে। সেই গতিটা কি? এই যে বললাম, বৈচিত্র্যতা। আর সেই বৈচিত্র্যতার গতিকে অনুসরণ করেই অধিকারগুলো দেওয়া হয়েছে। ভারতবর্ষের সমস্ত নাগরিকের সমান অধিকার রয়েছে। সেভ এন্ড অ্যাকসেপ্ট কি? আর্থিক সাম্যতা। সেই জন্যই কেউ আদানি আম্বানি হয়, আর কেউ রাস্তায় ফুটপাতে ফল ব্যবসায়ী হয়। কিন্তু ভারতবর্ষে আদানি আম্বানির ভোটের মূল্য যা, রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে ফল ব্যবসায়ীর ভোটের মূল্য একই। শুধু আর্থিক সাম্যতা নেই, কিন্তু ভারতবর্ষের সংবিধানে সে কথাও অ্যাড্রেস করা আছে। ভারতবর্ষের সংবিধানে কতগুলো ভাগে বিভক্ত, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 3 তে আপনারা প্রত্যেকেই জানেন, পড়েছেন, যে ফান্ডামেন্টাল রাইট। আর পার্ট 4 কি? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ
স্টেট পলিসি, অর্থাৎ স্টেটের প্রতি, রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি তুমি অ্যাচিভ করবে, তুমি এমন পলিসি ইভলভ করবে যাতে তুমি ওটা অ্যাচিভ করো। অ্যাচিভমেন্টটা কি হবে? প্রত্যেককে সমান অধিকার দেওয়া। এই যে আমরা এতক্ষণ ধরে অনেকেই ওবিসির কথা বললেন, ওবিসি পাওয়াটা আমার আলটিমেট এম এন্ড অবজেক্ট না। ওবিসি এই যে রিজার্ভেশন পান, এটা কোনো কাউকে আগিয়ে দিয়ে যাওয়া নয়। রাষ্ট্র ফেল করেছে, রাষ্ট্র এতদিন ধরে আপনাকে ইকুয়াল অপরচুনিটি দিতে ফেল করেছে। কারণ ওই বাঁকুড়ার একজন, ওই জঙ্গলমহলের একজন আদিবাসী বাড়ির ছেলে, মুর্শিদাবাদের একেবারে প্রান্ত সীমার একজন সংখ্যালঘু পরিবারের সন্তান, আর কলকাতা শহরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সন্তান বা প্রতিষ্ঠিত আইনজীবীর সন্তান, তারা সমমানের শিক্ষা পায় না, সম স্বাস্থ্য ব্যবস্থা পায় না, সব বাড়ির পরিবেশ এক নয়। তাই রাষ্ট্র ফেল করেছে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করতে। দ্যাটস ওয়াই এই যে রিজার্ভেশন দেওয়া হয় না, এটা স্টপ গ্যাপ মেজার, যে আমি ইকুয়াল অপরচুনিটি তৈরি করতে ব্যর্থ হচ্ছি। আমাদের সকলের দাবি হওয়া কি উচিত? যে লেটস আমাদের সকলকে ইকুয়াল অপরচুনিটি দাও। আলিয়া ইউনিভার্সিটি শুধুমাত্র কলকাতা শহরে কেন? আর শুধু আলিয়া ইউনিভার্সিটিতে যে মানের শিক্ষা হয়, আপনারা কি এখানে বসে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে সেই মানটাই সর্বোচ্চ মান? না। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি একটা আজকের দিনের টপিক বলি, এখানে দাঁড়িয়ে কজন বলতে পারবেন যে আমি এআই সম্পর্কে সম্পূর্ণভাবে ইকুইপড? বলতে পারবেন? পারবেন না। আমি একটা পাশের একটি রাষ্ট্রের কথা বলি, চাইনা। আমার শহরের এই রাস্তায় রাস্তায় দেখবেন ওই হলুদ ট্যাক্সি চলে, নো রিফিউজাল লেখা থাকে, সেখানে একজন ড্রাইভার থাকে, ট্যাক্সির বয়স প্রায় কারো কোনো ট্যাক্সির 50 বছর, কোনো ট্যাক্সির 40 বছর, কোনো ট্যাক্সির হয়তো তার থেকেও বেশি ড্রাইভার আছে। পাবলিক ভেহিকলস, চাইনায় পাবলিক ভেহিকলস কি জানেন তো? সেখানে ড্রাইভার থাকে না, ড্রাইভার অনেক শহরে আছে। তাহলে সে দেশ করতে পারলো কি করে? আপনারা সকলেই জানেন ইসলামিক শিক্ষা, যে শিক্ষা লাভের জন্য যদি সুদূর চীনে যেতে হয়, সেখানে যাও। আমাদের প্রথম এবং প্রাথমিক দাবি হওয়া কি উচিত? সমমানের উন্নত শিক্ষা ব্যবস্থা সকলের জন্য রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে ক্রিয়েট করতে হবে। মুর্শিদাবাদের প্রতিটি স্কুলে কেন এআই শিক্ষা আজকের দিনে দাঁড়িয়ে দেওয়া হবে না? কেন কম্পিউটার শিক্ষা দেওয়া হবে না? এর জন্য খুব বেশি কিছু লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে মানসিকতা, যেটা লাগে সেটা হচ্ছে লং টার্ম আমি কি করব, শর্ট টার্ম আমি কি করব, তার একটা সঠিক একটা পলিসি। দুর্ভাগ্য সেটা আমরা কেউ সেই দাবিটাকেও তুলছি না। আমরা কি, আমরা যেখানে ওই দাবিটা তোলা উচিত সেখানে আমরা প্রকোষ্ঠে ভাগ হয়ে যাচ্ছি। দেখুন, রাজনৈতিক ভিন্নতা গণতন্ত্রে থাকাটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর, কিন্তু আপনি যখন পলিসি মেকিং এর প্রশ্নে যাবেন, ওই যে বললাম বেডরুম আর কোর্টরুমের পার্থক্য, তখন আপনাকে বুঝতে হবে যে আমি কি দাবিটা করব। আজকের এই মঞ্চ থেকে আলিয়া ইউনিভার্সিটির মঞ্চ, এই মঞ্চ থেকে কেন এই দাবি উঠবে না? আমাদের স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেছি, এতগুলো 5 ইয়ার্স প্ল্যানিং আছে। আপনারা কেউ, আপনাদের সকলের হাতে মোবাইল আছে, কেউ একটা বের করে দিতে পারবেন কোন 5 ইয়ার্স প্ল্যানিং এ প্রাইমারি এডুকেশন নিয়ে এলাবোরেটলি কিছু বলা হয়েছে? আমরা সবাই কি বলি? আপনার শিক্ষার মানদণ্ড বলতে আমরা কি বুঝি? আইআইটি, আইআইএম না। একটা দেশকে আগিয়ে নিয়ে যেতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন। সেটা উন্নত মানের হতে হবে। আপনি যেগুলো উন্নত দেশ চলে যান, যে কোনো উন্নত দেশে, তাদের সব থেকে শক্তিশালী অংশটা কি জানেন তো? এডুকেশন সিস্টেমের প্রাইমারি এডুকেশন।
এলিমেন্টারি এডুকেশন। দুটো আলিয়া ইউনিভার্সিটি তৈরি করে, দুটো আইআইটি আইআইএম তৈরি করে এরকম এই বৃহৎ ভারতবর্ষের উন্নয়ন সম্ভব না। ইটস আ হার্ড রিয়ালিটি। দেশে কি আইআইটি আইআইএম এর অভাব আছে? মুসলমান ওই মুসলিম সম্প্রদায় থেকে দুটো ফিরদৌস-শামীম উঠে এলে গোটা মুসলমান সম্প্রদায়ের উন্নতি হয়ে যায় না। আমিও মুর্শিদাবাদের ছেলে। আপনি চলে যান কলকাতা হাইকোর্টে, কজন পাবেন? পাবেন না। কারণ কি? ওই যে শিক্ষার মান, ওটা নিয়ে প্রশ্নই করি না। দেখুন, আমি ওবিসি ওয়াকফ সময়ের স্বল্পতা আছে জানি, কিন্তু তারপরেও বলবো আলোচনার অনেক দীর্ঘ পরিসর রয়েছে। আমি চাইবো দল মত পার্থক্য সব ভুলে যান। আপনারা নির্দিষ্টভাবে চান আপনার দাবি দাওয়া কি, আপনার দাবি কি হওয়া উচিত? সঠিক মানের শিক্ষা, শিক্ষান্তে কাজ, স্বাস্থ্য পরিষেবা। এই যে ওয়াকফ নিয়ে এত কথা বলছেন, আমি যদি জিজ্ঞাসা করি, অন্য মার্জনা করবেন, আমি আপনাদের আইন আমি আপনাদের আইনের জ্ঞানের টেস্ট নিতে আসিনি। আচ্ছা, ওয়াকফ বিষয়টা কি, কিভাবে ওয়াকফ তৈরি হলো? আপনি যে ডিবেট করবেন যে আমার ওয়াকফ সম্পদ বাঁচাতে হবে, তার জন্য তো ওয়াকফ কি জানতে হবে। আপনি যে ডিবেট করবেন যে এসআইআরটা এই যে পদ্ধতিতে হচ্ছে সেটা হওয়া উচিত না, এই ডিবেটটা করতে গেলে আপনাকে বেসিকটা জানতে হবে যে এসআইআরটা কি।